নমস্কার। আজ সাত সকালে আমরা একটা মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করব। তবে এই ভিডিওটা আত্মনিবেদনের জন্য নয়, বিনোদনের জন্য নয়। এটা একটা নির্দিষ্ট ক্লাস অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাস অনুসারে আজকে একটি গল্প আলোচনা করব। গল্পটি হলো পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তবে আমরা এই গল্পটা বা এই ভিডিওটা তৈরি করতে গিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এই গল্পটির মধ্যে দুটি গল্পের ছায়াপাত ঘটেছে বলে আমরা মনে করছি। একটি রবীন্দ্রনাথের অন্যতম ছোট গল্প, অপরটি বনফুলের একটি অতি ছোট্ট গল্পের ছায়াপাত ঘটেছে আমরা মনে করি। তো আপনারাও যদি জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন সেই গল্প দুটি কী। তা আজকে আমাদের গল্পের বিষয়বস্তু হলো পুঁই মাচা। গল্পটি শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জানতে পারছেন যে গল্পের বিষয়বস্তু অতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা আমরা পদদলিত করে সামনের দিকে এগিয়ে যাই। স্বাভাবিক, পুঁই শাক নিয়ে আর কি গল্প হতে পারে, আমারও মনে এই প্রশ্ন জেগেছিল। কিন্তু ভিডিওটা যখন আমরা তৈরি করতে, এই গল্পটি যখন স্টাডি করছি, তখন আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যে কঠিন পাথরের ভাব আস্তে আস্তে যেন সেটা জমিয়ে যাচ্ছে। গল্পটা যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই যেন আমি ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। আর সেখানে আমরা দেখি যে এই পুঁই মাচা গল্পের আড়ালে মানুষের কত হৃদয় বিদারক মর্মস্পর্শী ঘটনা লুকিয়ে থাকতে পারে, আমরা কিন্তু কেউ তার খবর রাখি না, রাখতে জানি না, রাখি না। আর সেখানে আমরা দেখি একটি পরিবার, চাটুর্য পরিবার, যে পরিবারের কর্মকর্তা সহায় হরি এবং তার পাশাপাশি আছে তার স্ত্রী অন্নপূর্ণা। আর যার নাম অন্নপূর্ণা, তার ঘরে কেন অভাব থাকবে, থাকতে পারে না। তবে কানা ছেলের নামও পদ্মলোচন হয়। তাদের পরিবারের তিনটি কন্যা সন্তান, সবাই মাথায় মাথায়, সবাই বিবাহযোগ্য হয়ে উঠছে আস্তে আস্তে। সেই তিনটি কন্যা সন্তান হলো খেন্তি, পুঁটি এবং রাধি। গল্পের শুরুতেই আমরা দেখতে পেলাম, অর্থাৎ পুঁই মাচা গল্পের শুরুতেই আমরা দেখতে পেলাম সহায় হরি চ্যাটার্জি তার পূর্বের যাবতীয় আভিজাত্য, যশ, খ্যাতি সব কিছু হারিয়ে আজ সহায় সম্বলহীন একটি পরিবারে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তাদের পরিবারে অভাব অশান্তি লেগেই আছে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা আশ্চর্যভাবে আমরা এখানে দেখলাম এই সহায় হরি তার স্ত্রী এবং কন্যা সন্তানদের ঠিকমতো ভরণ পোষণ করতে পারেন না, যার ফলে স্ত্রীর কাছ থেকে তাকে নানান কটু কথা শুনতে হয়। কিন্তু আমাদের সহায় হরি নির্বাক থাকে। আমাদের কোনো পরিবারে যদি কর্মকর্তা এবং রোজগারবিহীন হয়ে পড়ে, তাহলে বাড়ির গৃহিণী তাকে যা বলে সবই কিন্তু নির্বিকারভাবে তাকে শুনতে হয়, হজম করতে হয়, কারণ তার কিছু করার নেই। এটা স্বাভাবিক। আর এই পরিবারে আমরা দেখলাম বড় মেয়ে অর্থাৎ খেন্তি, তার বয়স হয়েছে, বিবাহযোগ্যা হয়ে উঠেছে, কিন্তু আমাদের সহায় হরি পাড়া লোকের কাছে তার বয়সটা কমিয়ে তার হিসাবটা দিয়ে থাকে। কেন? এই মুহূর্তে তার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ সে তো সহায় সম্বলহীন। নুন আনতে যে পরিবারে পান্তা ফুরিয়ে যায়, সেই পরিবারের মেয়েকে কিভাবে বিয়ে দেবে, এই প্রশ্ন তো দেখা দিচ্ছে সমাজের বুকে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা পাড়ায় এবং সমাজে একজন করে মোড়ল মাতব্বর থাকে। ঠিক আশ্চর্যভাবে দেখলাম চ্যাটার্জি পরিবার যে পাড়ায় থাকে, সেই পাড়াও কিন্তু একজন মোড়ল মাতব্বর আছে। তিনি হলেন কালীময় ঠাকুর। এই কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে একটি পাত্র স্থির করা হয়,
যার সঙ্গে খেন্তির বিয়ে হবে। দুটি পরিবারের মেলবন্ধন হলো, কথাবার্তা পাকা দেখা কথাবার্তা সব হয়ে গেল, লেনদেন সব কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। অবশেষে খেন্তির সাথে সেই ছেলের বিয়ের দিন ঠিক হয়ে গেল এবং আশীর্বাদও পেয়ে গেল। কিন্তু এরপরেই ঘটল একটা মজার ঘটনা, যে ঘটনা আপনাকে, আমাকে, সমাজকে ভীষণ পীড়া দেয়। শুনতে থাকুন আমাদের সেই কাহিনী। আর আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি কমেন্টস করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এইটুকু অনুরোধ কিন্তু আমরা করে থাকি। পাড়ার মতব্বর কালীময় ঠাকুর যে ছেলেটির সাথে খেন্তির বিয়ের জন্য ঠিক করে দিয়েছিল, সেই ছেলেটি হলো শ্রীমন্ত মজুমদারের ছেলে। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম এই ছেলেটি, যার সাথে আমাদের খেন্তির বিয়ে হবে, সেই ছেলেটি পাড়ায় একটি কুম্ভকার বইয়ের সাথে অপকর্ম করতে গিয়ে ধরা পড়ে। পাড়ার যুবক বা অন্যান্যরা বেধড়ক তাকে মারধর করে, তাকে এমনভাবে মারধর করতে থাকে যে ছেলেটি শয্যাগত হয়ে যায়। স্বাভাবিকভাবে এরকম খবর কখনো চাপা থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়ল। সহায় হরির কানেও কিন্তু এই খবরটি আসলে সহায় হরি খেন্তির বিয়ের সম্পর্কটি ভেস্তে দেয়, অর্থাৎ ভেঙে দেয়, অর্থাৎ ওই শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির আর বিবাহ হবে না। এমনই ভাবে স্থির সিদ্ধান্ত নিল। কিন্তু আমাদের সমাজে তো একটা রীতিনীতি প্রথা আছে। এই কথা সহায় হরির এই কথা শুনে, এই মনোভাব জানতে পেরে পাড়ায় চণ্ডী মণ্ডপে, মুনিগায়ের চণ্ডী মণ্ডপে সালিশি সভা হয়। সেই সালিশি সভার উদ্দেশ্য হলো কি করে এই সহায় হরিকে এক ঘরে করে দেওয়া যায়, কারণ সমাজের কথা না ভেবে নিজে একা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সহায় হরি। তার জন্যে মুনিগায়ের চণ্ডী মণ্ডপে সভা ডাকা হলো। ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে আমাদের অন্নপূর্ণা স্বামী সহায় হরিকে নানা কটুকথা বললে নির্বিকার চিত্তে সে শুনতে থাকে। ঠিক এইরকম যখন স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, বাদনুবাদ হচ্ছে, সেই সময় খেন্তি অর্থাৎ বড় মেয়ে পুটি এবং রাধিকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসে। সঙ্গে নিয়ে আসে পাকা পুঁইশাকের ডাঁটা এবং কিছু চিংড়ি মাছ। আর পাকা পুঁইশাকের ডাঁটা দেখি অন্নপূর্ণা ভীষণ পরিমাণে খেন্তির উপরে রেগে যায় এবং তার ছোট মেয়েকে বলে, রাধিকে বলে পুকুর পাড়ে পুকুরে ফেলে দিয়ে আসতে। কিন্তু মায়ের কথা, মুখের উপরে কথা বলার কারোর সৎসাহস নেই। ছোট মেয়ে অর্থাৎ রাধি সেই পুঁইশাকের ডাঁটাগুলো পুকুরের জলে ফেলে দিয়ে আসে। অতঃপর আমরা আশ্চর্যজনক একটি ঘটনা দেখলাম। এই অন্নপূর্ণা রান্নাঘরে যায় রান্না করতে, আর ঠিক সেই সময় তার মনে পড়ে খেন্তির কথা। তার মনে পড়ল খেন্তি খেতে খুবই ভালোবাসে পুঁইশাকের ডাঁটা, আর সেই কারণে অন্নপূর্ণা কাউকে না বলে, মেয়েদের না বলে নিজেই যায় সেই পুকুরের পাড়ে। সেই পুকুরে গিয়ে সেই ডাঁটাগুলো কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। দুপুরে খাওয়ার সময় খেন্তি, রাধি, পুটি এবং তার স্বামী সহায় হরিকে সেই পুঁইশাকের ডাঁটা রান্না করে তাদেরকে খেতে দিল। আর পুঁইশাকের ডাঁটা থেকে খেন্তি ভীষণভাবে আনন্দিত। তার পরম প্রিয় একটা জিনিস পুঁইশাক। আসলে এই খেন্তি ভীষণ পরিমাণে ভোজন রসিক। আর মা অর্থাৎ অন্নপূর্ণা সেই পুঁইশাকের ডাঁটা করে
রান্না করে তাদের হাতে তুলে দিল, তাদের পাতে দিল। সুতরাং স্বাভাবিকভাবে তারা ভীষণভাবে খুশি। কিন্তু এই ঘটনার মধ্যে ওই যে বলছিলাম চণ্ডীমণ্ডপে সালিশি সভা হচ্ছে সয়াহরিকে এক ঘড়ি করে দেওয়ার জন্য। সেই চণ্ডী মণ্ডপ থেকে ডাক আসে, কালী ঠাকুর বলেছিলাম, সেখানে ডাক আসে যে কালীময় ঠাকুর ডাক আসে। আর ডাক আসার পরেই আমাদের অন্নপূর্ণা আরও তীব্রভাবে স্বামীকে ভর্ৎসনা করতে থাকে, কেন তুমি এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে? তারপরে কি হলো? তারপরে যে ঘটনা হলো, আমরা সেই ঘটনার মধ্যেই আমরা চলে যাব। তারপরে আশ্চর্যজনকভাবে দেখলাম আমাদের আমাদের খেন্তি ভীষণ তো দুরন্ত পনাও মেয়ে, কোথা থেকে যেন একটা পুঁইশাক গাছ এনেছে। পুঁইশাক গাছ এনে বাড়ির জীর্ণ শীর্ণ ভাঙাচোরা পাঁচিলের গায়ে শীতকালে সেই পুঁইশাকের চারাটি যখন লাগাতে যাচ্ছে, মা তখন বলছে, কিন্তু ও গাছ বাঁচবে না, লাগাস না। কিন্তু দুরন্তপূর্ণ মেয়ে তো কারো কথা শোনে না। সেকে মাকে জানায়, মা আমি এর গোড়ায় রীতিমতো প্রতিদিন আমি জল দেবো, একে আমি বাঁচিয়ে রাখবো। মায়ের কথা অমান্য করে কিন্তু সেদিন সেই পুঁইশাক গাছটি সে লাগিয়ে রাখলো। এরূপ অবস্থায় আমরা দেখলাম মা রান্নাঘরে যায় পিটিপুলি করতে গিয়ে। স্বাভাবিক, কারণ খেতে তার কদিন পরে চলে যাবে, বাপের বাড়ি পিটিপুলি এইভাবে আনন্দে সে আর খেতে পারবে না। সব মায়েরা জানে মায়ের হাতে রান্না, মায়ের হাতে পিটিপুলির যে আমেজ, যে মিষ্টতা, যে সুস্বাদু, সে তার গ্রহণ করতে পারবে না। তাই মা পিটিপুলি আয়োজন করে রান্নাঘরে গিয়ে। কেন? মেয়েদের সুখ শান্তির কথা ভেবে অন্নপূর্ণা কিন্তু রান্নাঘরে সেদিন এই পিঠেপুলি আয়োজন করেছিল। অবশেষে আমরা দেখলাম এই সয়াহরির দুঃসম্পর্ক এক আত্মীয় তার ঘটকালিতে খেন্তির বিয়ে দেওয়ার জন্য নতুন পাত্রস্থ স্থির করে। আর পূর্বের অভিজ্ঞতা নিয়ে সয়াহরি কোনরূপভাবে না করল না। একটা 14-15-16 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে 40 বছরের বয়স্ক এক ছেলের সাথে। এটাই তৎকালীন সমাজে একটা প্রথা ছিল। বিয়েতে আমরা দেখলাম এই সয়াহরি 250 টাকা বর্পণ বিয়ের দিন রাতে দিতে পারেন। আর এই 250 টাকা বর্পণ না দিতে পারার কারণে খেন্তিকে তারা বাপের বাড়িতে আসতে দেয় না। এখানে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প দেনা পাওনা গল্পের ছায়াপাত আমরা লক্ষ্য করেছিলাম, আলোচনার শুরুতে যে কথা বলছিলাম। বারবার সয়াহরি মেয়েকে আনতে গেলেও মেয়েকে তারা পাঠায় না, কারণ বর্পণের পরিপূর্ণ টাকা সয়াহরি দিতে পারেনি, যার ফলে মেয়েকে তার ঘরে নিয়ে যেতে পারছে না। এরূপ অবস্থার মধ্যে চলতে থাকে। খেন্তিও খুব ভারাক্রান্ত, খেন্তির পরিবারও ভীষণ ভারাক্রান্ত খেন্তির কথা ভেবে। খেন্তি এক মহামারী রোগ অর্থাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়। আর সেই আক্রান্তের কারণে তার স্বামী, তার শ্বশুর বাড়ির লোকজন খেন্তিকে তাদের বাড়িতে আর রাখে না। সয়াহরির দুঃসম্পর্ক কোনো এক আত্মীয়র বাড়িতে খেন্তিকে রেখে দেওয়া হয়। আমরা জানি না খেন্তিকে চিকিৎসা করা হয়েছিল কি না, কিন্তু চিকিৎসা করুক আর না করুক,
খেন্তি কিন্তু সেদিন বসন্ত রোগে মৃত্যু পথের যাত্রী হয়ে যায়। ঠিক এরূপ হয়েছিল দেনাপনা গল্পে নিরুপমার জীবন। আজ চ্যাটার্জি পরিবার, অন্নপূর্ণা, সহায়হরি এবং খেন্তির দুই বোন পুটি, রাধি সকলেই যেন নীরবে নিভৃতে খেন্তির এই অকাল মৃত্যু তারা বরণ করে নেয়। কিন্তু আমরা বলছিলাম কালের অমুক নিয়ম, রীতিনীতি, সংস্কার আমরা তো অপেক্ষা করতে পারি না। ঋতুচক্রের অনুসারে আসে পৌষ মাস, পৌষ সংক্রান্তি। আজ এই পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা রান্নাঘরে যায় অন্যান্য বছরের ন্যায় পিঠে ফুলে করতে। এখানে একটা চরম ট্র্যাজেডি, চরম একটা দুঃখময় পরিবেশ, হৃদয় বিদারক ঘটনা চিত্র লেখক বিভূতিভূষণ আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা গত বছর দেখেছিলাম অন্নপূর্ণা যেদিন রান্নাঘরে পিঠে ফুলে করতে গেছিল, সঙ্গে সহযোগিতা করছিল কিন্তু সেদিন খেন্তি, রাধি এবং পুটি। আজ অন্নপূর্ণার পাশে রাধি আছে, পুটি আছে, কিন্তু তার খেন্তি আজ আর নেই। তবুও অন্নপূর্ণা পিঠে ফুলে করে আর দুই মেয়ের হাতে তুলে দেয়, মুখে তুলে দেওয়ার চেষ্টা করে। শত অভাব দারিদ্র্যের মধ্যে থেকে প্রত্যেক মাই চায় তার সন্তানকে বিশেষ দিনে বিশেষ কিছু দেওয়ার জন্য, তাতেই এক অনাবিল শান্তি অনুভব করে থাকে বাবা মা। এখানে সেদিন অনুভব করতে পেরেছিল আমাদের অন্নপূর্ণা। কিন্তু সেই পিঠে ফুলি মুখে তুলতে গিয়ে রাধি এবং পুটি মনে পড়ে তার দুরন্তপনা দিদি খেন্তির কথা। মুহূর্তের মধ্যে রান্নাঘরের পরিবেশটা ভারাক্রান্ত হয়ে গেল। মা অন্নপূর্ণা যেন নিথর, নীরব, কিংকর্তব্য বিমুখ হয়ে যায় এমন এক সুন্দর মুহূর্তে। আর সেই মুহূর্তে তাদের নজর চলে যায় সেদিন শীতকালে, যেদিন খেন্তি জীর্ণ পুরনো পাঁচিলের ধারে একটি পুঁইশাক গাছ লাগিয়েছিল। সেই পুঁইশাক গাছটি আজ ক্রমবর্ধমান দ্রুত গতিতে বর্ধনশীল হয়ে অর্থাৎ বেড়ে উঠে সমগ্র মাচাটির জন্য পরিপূর্ণ করে দিয়েছে সবুজে সবুজে মোটা মোটা ডাটা হয়ে যায় কে পুঁইশাকে। পুঁইশাক গাছগুলি মাচা ছাড়িয়ে মাচার বাইরে চলে গেছে। যদি আজ এই সমাজের বুকে, এই পরিবারের বুকে খেন্তি থাকলে হয়তো সমাজের বুকে এইভাবে নিজেকে মেলে ধরতে পারত। এখানেই আমাদের গল্পটা শেষ। এমন এক হৃদয়স্পর্শী ঘটনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ছোট গল্প অর্থাৎ পুঁই মাছের গল্পের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। আর আপনার যদি এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাদের পাশে থাকবেন, এইটুকু অনুরোধ রইল। নমস্কার।